জোয়ানা যখন লাস্টবার বিদেশ থেকে তার বোনকে ফোন করেছিল, সেটা ডিউরেশন মাত্র 7 মিনিট ছিল এবং সেই 7 মিনিটে জোয়ানার বোন ক্লিয়ারলি বুঝতে পেরেছিল যে তার দিদি কোনো একটা প্রবলেমে আছে। সেই ব্যাপারে সে জিজ্ঞাসাও করেছিল, কিন্তু জোয়ানা কিছুই বলেনি। জোয়ানা জাস্ট এটুকুই বলেছিল যে আর 2 বছর এখানে আমাকে কাজ করতেই হবে। যদি এখানে আর 2 বছর কাজ না করি তাহলে বাড়ির উপর যতগুলো ঋণ আছে সেই ঋণটা আমি চোকাতে পারবো না। যে জমিগুলো আমাদের নষ্ট হয়ে গেছে সেগুলোকে আমরা রিটার্ন করতে পারবো না। আর এখান থেকে যে টাকাটা ইনকাম করে আমি দেশে নিয়ে যাব সেই টাকা দিয়ে আমি একটা নতুন ব্যবসা শুরু করব। সে সত্যি সত্যি 2018 সালে তার বাড়িতে ফিরেছিল, কিন্তু জীবিত অবস্থায় না, মৃত অবস্থায়। যখন কুয়েতের এনফোর্সমেন্ট অফিসাররা সেই বাড়িতে ঢুকে দেখতে পায় বাড়িতে কেউ নেই। অনেক দিনই সেই বাড়িতে যে কেউ থাকছে না সেটা তারা ক্লিয়ারলি বুঝতে পারে, কিন্তু তারা দেখতে পায় যে ওই বাড়িতে একটা ফ্রিজার অন অবস্থায় আছে। বাড়িতে দীর্ঘদিন কেউ থাকছে না, কিন্তু একটা ফ্রিজার সেটা কেন অন আছে? যখন এনফোর্সমেন্ট অফিসাররা সেটা ওপেন করে তারা চমকে যায়। তারা দেখতে পায় ফ্রিজারের মধ্যে মমি অবস্থায় একটা বডি আছে, কিন্তু বডিটা কার? আজকের যে ঘটনাটা বলবো না, সেই ঘটনাটা শোনার পর আপনাদের একটাই ফিলিং হবে যে এই যে জীবনটা আছে না, এই জীবনটা আজ আছে তো কাল নেই। আমরা কত মানুষ আছি বিদেশে গিয়ে পরিবারের জন্য ভালো কিছু করার স্বপ্ন দেখি। সেই স্বপ্ন জোয়ানা দেখেছিল। জোয়ানার জন্ম হয় 1988 সালে ফিলিপিন্সে। বরাবরই তার ফ্যামিলি গরিব ছিল, চাষি পরিবার ছিল, তাদের অল্প কিছু জমি জমা ছিল এবং সেই জমি জমার উপর বেস করেই জোয়ানার মা বাবা তার 9 সন্তানকে বড় করছিল এবং সেই 9 সন্তানের মধ্যে ষষ্ঠ সন্তান ছিল জোয়ানা। জোয়ানা ছোটোবেলা থেকে খুব হার্ডওয়ার্কিং ছিল, মা বাবাকে হেল্প করতো, চাষাবাদে হেল্প করতো, দেন স্কুলে গিয়ে পড়াশুনো করতো। পড়াশুনোতেও সে ভালো ছিল, কিন্তু ওই যে আছে না, গরিব ফ্যামিলিতে পড়াশুনো করাটা একটা লাক্সারি। তো জোয়ানা এই লাক্সারি জিনিসটা কতদিন মেনটেন করবে? হাই স্কুল জাস্ট পাশ করার পরেই সে বুঝতে পারে যে এইভাবে বাড়িতে বসে বসে খেলে চলবে না। সে কাজে ঢোকে এবং কাজে ঢোকে যেখানে সেটা একটা আত্মীয়র বাড়ি এবং সেখানে হাউসকিপিংয়ের কাজ সে করছিল। এরপর সালটা চলে আসে 2013। এই 2013 সালটা জোয়ানার ফ্যামিলির কাছে প্রচণ্ডই বাজে ছিল, তার সাথে সাথে গোটা ফিলিপিন্সের কাছেও বাজে ছিল। ফিলিপিন্স দেখতে চলেছিল এমন একটা ঘূর্ণিঝড় যেটা নিয়ার অ্যাবাউট 10,000 মানুষের প্রাণ কেড়ে নেবে। প্রচুর চাষাবাদযোগ্য জমি সেগুলো নোনতা হয়ে যাবে। তো এই কারণে জোয়ানার ফ্যামিলি তার জমি, ঘর বাড়ি সমস্ত কিছু হারায়। যে জমিতে তারা চাষাবাদ করত সেই জমি নোনতা হয়ে যায়। তো জোয়ানার কাছে আর কোনো অপশান থাকে না। সে ডিসাইড করে এবার ফিলিপিন্স থেকে বাইরে বেরিয়ে অন্য কোনো একটা দেশে গিয়ে কাজ করে সেখান থেকে পয়সা পাঠাতে হবে দেশে। ফিলিপিন্সে একটা বড় অংশের মানুষ বিদেশে গিয়ে কাজ করে। এর মধ্যে 60% মানুষই মিডল ইস্টে যায় এবং মিডল ইস্টে যেসব ফিলিপিন্সের নাগরিকরা যায় তাদের উপর অনেক রকমের অত্যাচার হয়। এটা ফিলিপিন্সের মানুষরা জানে, কিন্তু তা সত্ত্বেও তারা কেন চায়? একটু ইনকামের জন্য, একটু সচ্ছলতার জন্য। তো জোয়ানা ডিসাইড করে সে সমস্ত বিপদ অগ্রাহ্য করে মিডল ইস্টে যাবে। সে একটা রিক্রুটমেন্ট এজেন্সির সাথে যোগাযোগ করে, তাদের ফিজ অনেক কষ্টে ভরে, দেন ওখানে ট্রেনিং করার পর 2014 সালে সে সোজা ফিলিপিন্স থেকে কুয়েত চলে যায়। সেখানে গিয়ে সে কাজকাম শুরু করে এবং সেখানে গিয়ে দেখতে পায় একটা কালচারাল শিফট, কাফেলা সিস্টেম। এই কাফেলা সিস্টেম এমন একটা সিস্টেম যেখানে তুমি যার আন্ডারে কাজ করছো তার রীতিমতন একটা দাস হয়ে গেছো, তার কথায় চলতে হবে, মতন তুমি বাইরে বেরোতে পারবে। তোমার সমস্ত কিছু ডিপেন্ড করছে তোমার সেই মালিকের প্রতি। এখানে এমপ্লয়ার আমি বলবো না, কাফেলা সিস্টেমে তোমার এমপ্লয়ার অ্যাকচুয়ালি তোমার মালিক হয়ে যায়। তো যাই হোক, জোয়ানা সমস্ত কিছু জেনেই দেশ থেকে গেছিলো। সে ওখানে গিয়ে সমস্ত কিছু মেনে নেয়। 2014 থেকে 2016 পর্যন্ত সে এক মালিকের আন্ডারে কাজ করে। দেন তার কন্ট্রাক্ট শেষ হয়ে যায়। এই কন্ট্রাক্টের পর সে নতুন একটা কোম্পানি ধরে। সেই কোম্পানির মাধ্যমে সে অন্য একটা জায়গায় কাজ পায়। এবার
তার যে ওনার ছিল তাদের নাম হচ্ছে নাদির আর মোনা। এই নাদির অ্যাকচুয়ালি কুয়েতের লোক না, তার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে লেবানন। লেবাননে নানান রকম প্রবলেম চলে, সেটা আপনারা নিউজ মিডিয়াতে দেখতে পান। তো এই কারণে নাদির লেবানন থেকে কুয়েতে চলে আসে, আর উল্টো দিকে তার ওয়াইফ মোনা, তার বাড়িও অ্যাকচুয়ালি কুয়েত না, অ্যাকচুয়ালি বিলং করে সিরিয়া থেকে। এবং সিরিয়ার বর্তমান এবং অতীতের অবস্থা আপনারা কম বেশি জানেন, তো সেই কারণেও সেও কুয়েতে আসে। দুজনে বিয়ে শাদী করে থাকছিল। তারপর তাদের ওখানে কাজ করা শুরু করে জোয়ানা। প্রথম সমস্ত কিছু ঠিক ছিল। জোয়ানা যে অ্যাপার্টমেন্টে কাজ করত সেইখানেই আরও একটা ফিলিপিনি কাজ করত অন্য এক ওনারের কাছে। মাঝে মাঝে জোয়ানা আর সেই ফিলিপিনি ওয়ার্কার তারা নিজেদের মধ্যে কনভারসেশন করত, এবং সেই কনভারসেশনে দুজনে একে অপরকে নিয়ার অ্যাবাউট একই জিনিস বলতো। তারা বলতো যে মালিকের পারমিশন ছাড়া ঘর থেকে যদি একটু বেরোই তাহলে প্রচণ্ড মারধর করে, মানসিক টর্চার করে। তো এই সমস্ত কিছুই তারা সহ্য করছিল। জোয়ানা খুব কমই তার বাড়িতে ফোন করত, কিন্তু যখনই ফোন করত তার বাড়ির ফ্যামিলির মেম্বাররা এটুকু বুঝতে পারতো যে জোয়ানা খুব একটা হ্যাপি নেই। তারা জোয়ানাকে ফেরত আসতে বলতো, কিন্তু জোয়ানা একটা জিনিস বুঝতে পেরেছিল, এই কষ্ট মেনে যদি আমি দেশে চলে যাই তাহলে দেশে আমাকে গরিবের সাথে ফাইট করতে হবে। তো সে তার বোনকে বলে যে বোন, আমাকে আরও 2 বছর এখানে কোনো মতে থাকতেই হবে, যদি না থাকি তাহলে বাড়ির উপর যে ঋণ আছে, জমি জমা, এটা আর চার্জযোগ্য নেই। আমি ওখানে গিয়ে কি করব? এখানে আমাকে টাকা জমিয়ে সমস্ত কিছুই বাড়িতে সেন্ড করতে হবে, তবে গিয়েই আমি এখান থেকে রিটার্ন করতে পারবো। তো সে ডিসাইড করে 2018 মানে আরও 2 বছর সে কাজ করে সে তার দেশে ফিরবে। 2016 সালের মে মাসে লাস্ট টাইম জোয়ানা তার বোনের সাথে কথা বলে, কিন্তু এই কনভারসেশনের পর জোয়ানার থেকে ফোন আসা বন্ধ হয়ে যায়, এবং এর জন্য তার ফ্যামিলি চিন্তিত হয়ে যায়। তার ফ্যামিলি জানতো যে জোয়ানার সবসময় স্কোপ ছিল না ফোন করার, কিন্তু সে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে তার ছবি পোস্ট করত, অথবা মাসে অন্তত একবার হলেও সে ফ্যামিলিকে ফোন করতো। সেই জিনিসগুলো সমস্ত যখন বন্ধ হয়ে যায় তারা খুব চিন্তিত হয়। তারা ফিলিপিনের যে অ্যাম্বাসি আছে সেখানে যোগাযোগ করে, ফিলিপিন্সের যে ওভারসি ওয়ার্কার অ্যাসোসিয়েশন আছে সেখানে যোগাযোগ করে। কোথাও কোনোভাবে তারা এই জোয়ানার কোনো খোঁজখবর পায় না। জোয়ানার ব্যাপারে যখন এই রকম খোঁজখবর না পায় তখন ফিলিপিন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কুয়েতে একটা মিসিং কমপ্লেন করে। পুলিশ তদন্ত করবে নিশ্চয়ই, কিন্তু না, পুলিশ এখানে সেইভাবে কোনো তদন্তই করেনি। 2017-তে এই মিসিং কমপ্লেন করার পর, পুলিশ ইনঅ্যাক্টিভ থাকার পর 2018 সালে পুলিশের কাছে আরও একটা কমপ্লেইন আসে। এবার জোয়ানার ব্যাপারে না, জোয়ানার মালিক নাদির এবং মোনার ব্যাপারে। এই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ খুঁজে পাওয়া যাচ্ছে না। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা তো অন্য দেশ থেকে এসেছিল কুয়েতে, তো তারা একটা জায়গায় ভাড়া থাকতো। তো যেখানে ভাড়া থাকতো সেখানকার রেন্ট নিয়ার অ্যাবাউট 1.5 বছর ধরে ডিউ আছে। তো সেই জন্য সেই অ্যাপার্টমেন্টের মালিক পুলিশকে বলেছে। পুলিশ এবার ওই অ্যাপার্টমেন্ট খালি করানোর জন্য 2018 জুন মাসে ওখানে পৌঁছায়। ওখানে পৌঁছাতে তারা দরজা ভেঙে যখন ভিতরে ঢোকে তারা দেখতে পায় ওই অ্যাপার্টমেন্টে কেউ নেই, চারিদিকে ঝুল পড়ে আছে, নোংরা হয়ে গেছে, ধুলো পড়ে আছে, কিন্তু ঘরের মধ্যে একটা ফ্রিজার আছে, ডিপ ফ্রিজার বলতে পারেন, সেটা অন আছে। সেটাতে ইলেকট্রিসিটি কেন চালু আছে এটা নিয়ে তাদের একটু সন্দেহ হয়, এবং সেই সন্দেহ বসেই তারা সেটা যখন খোলে তারা চমকে যায়। তারা দেখতে পায় ওখানে একটা বডি নিয়ার অ্যাবাউট মমি অবস্থায় আছে। সেটাকে উদ্ধার করে তারা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। প্রথমে ভাবছিল যে এটা একটা নর্মাল মৃত্যু, কিন্তু আমি এখানে কোশ্চেন করব যে কোনো একটা মানুষের মৃত্যু ডিপ ফ্রিজারের মধ্যে কিভাবে নর্মাল হতে পারে। তো যাই হোক, তাদের এই চিন্তাভাবনাকে স্যালুট করে ময়না তদন্তের রিপোর্ট যখন আসলো, আমার চিন্তাটাই তাদের গ্যারান্টেড হয়ে গেল। সেটা কি, এই যে মানুষটা যে মারা গেছে সে একটা নারী, তার বয়স 20 থেকে 25-এর মধ্যে ছিল, এবং তার মৃত্যুর আগে তাকে প্রচুর মারধর করা হয়েছে, তার গায়ে প্রচুর মারপিটের দাগ আছে। তার সাথে সাথে তাকে যখন ফ্রিজারে রাখা হয়েছিল তারপরেও সে নিয়ার অ্যাবাউট 10 থেকে 12 ঘন্টা জীবিত ছিল। এইটা জানার পর এজেন্সি একদম চমকে যায়। এই খবরটা কুয়েত থেকে ফিলিপিন্সে চলে আসে। ফিলিপিন্সে প্রোটেস্ট করা হয়, সবাই জাস্টিস চায়। এবার ওই যে অ্যাপার্টমেন্টে যারা থাকতো স্বামী স্ত্রী নাদির আর মোনা, তারা কোথায়? তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানা যায়
তারা অলরেডি কুয়েত ছেড়ে সিরিয়াতে চলে গেছে। আর তারা 2016 সালেই অথরিটিকে জানিয়ে দিয়েছিল যে জোয়ানা তাদেরকে ছেড়ে পালিয়ে গেছে। অথরিটি সেখানে জোয়ানার কোনো খোঁজখবরই করেনি। তো অথরিটির এখানে একটা বড় গাফিলতি আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে পুলিশের ম্যানহান্ট শুরু হয়। পুলিশের ম্যানহান্ট শুরু হয়েও তো কোনো লাভ নেই। কুয়েত থেকে তারা তো অন্য দেশে চলে গেছে। কুয়েত চাইছিল তাদের যেন সাজা হয়, তাদেরকে দেশে আনার। শেষমেশ মোনা এবং নাদিরকে সিরিয়াতে অ্যারেস্ট করা হয়। নাদিরকে পাঠিয়ে দেওয়া হয় লেবাননে। তাহলে জোয়ানার সাথে হয়েছিলটা কি? নাদিরের কথা মতন জোয়ানা এবং মোনার খুব ঝামেলা হয়। মোনা জোয়ানাকে খুব মারতে শুরু করে। জোয়ানা একসময় অজ্ঞান হয়ে পড়ে। তারা দুজনেই ভাবে যে জোয়ানা মারা গেছে, তো তার বডিটা নিয়ে তারা ডিপ ফ্রিজারে রেখে দেয়, যাতে পচে গেলে কোনো গন্ধ না পেরায়, কেউ যাতে কিছু বুঝতে না পারে। সে এখন একটা ফ্রি ম্যান। তার কোর্টে ট্রায়াল চলছে, কিন্তু এখনও কোনো সাজা ঘোষণা হয়নি। সবাই চমকে যায়। উল্টো দিকে মোনার কেসটা চলে সিরিয়াতে। সিরিয়াতে 2019 সালে তাকে দেওয়া হয় মাত্র 8 বছরের সাজা। এত কম সাজা একটা মানুষকে এত মেরে। এরপর জিজ্ঞাসাবাদ যখন আরও চলে, তখন কুয়েতের কোর্টেও এদের দুজনের কেস চলছিল। কুয়েতের কোর্ট এদের দুজনকে ফাঁসি দেয়। কুয়েত তো এদের ফাঁসি দিতে পারবে না, তার কারণ কুয়েতেই তো এরা নেই। তখন নাদিরের মাকে জিজ্ঞাসাবাদ করা হয়। নাদিরের মা বলে, আমার ছেলে কোনো কিছু করেনি। আমার যে বৌমা ছিল মোনা, সে প্রচণ্ডভাবেই জোয়ানাকে মারধর করত। আমি একবার গেছিলাম 2015 সাল নাগাদ তাদের অ্যাপার্টমেন্টে। মোনা এত মারপিট করছিল জোয়ানার সাথে যে আমি ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি। এইরকম অনেকেই বলে। নাদিরের পাল্লাটা আস্তে আস্তে ভারী হতে থাকে। 2019 সালে মোনার 8 বছরের সাজা ঘোষণা হওয়ার পর সে এখনও জেলে আছে নাকি জেল থেকে বাইরে বেরিয়ে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে সেটা জানা নেই। নাদির উল্টো দিকে, তার তো ট্রায়াল চলছে, কিন্তু সে বাইরে ফ্রিলি মুভ করছে, তার মানে তার একটা বিন্দাস লাইফ আছে। জোয়ানার কি হলো? জোয়ানা তার বোনকে কথা দিয়েছিল 2018 সালে সে ফেরত আসবে, এবং সে কথা রেখেছিল। সে 2018 সালে মৃত অবস্থায় ফিরতে না পারলেও মৃত অবস্থায় অবশ্যই ফিরে আসে। ইভেন লাস্ট রাইটসের সময় সেই দেশের প্রেসিডেন্টও ওখানে আসে। এরপর ফিলিপিন্সের প্রেসিডেন্ট মিডল ইস্টে কাজ করার উপর নানান রকম ব্যান লাগিয়ে দেয়। প্লেন করে কুয়েত থেকে যত ফিলিপিন্সের ওয়ার্কার ছিল তাদেরকে নিয়ে আসে। সম্পর্কও খারাপ হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে সবাই জোয়ানার কথা ভুলে যায়। তো এই কারণে আমি একটা কথা সবাইকে বলবো, আপনারা ফ্যামিলির জন্য বিদেশ বিভূতিতে যাচ্ছেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি না থাকেন তাহলে আপনার ফ্যামিলি মোটেও ভালো থাকবেন না। তো আগে নিজের সেফটি, তারপরেই বিদেশ যাওয়ার কথা ভাববেন। এই রকমভাবে একাধিক মানুষ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপিন্স, নেপাল, শ্রীলঙ্কা থেকে মিডল ইস্ট, ইউরোপ বা অন্যান্য জায়গায় গিয়ে ফেসে যায়। তো সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।